ফ্যাসিলিটি লেআউটটা কি সেটা সম্বন্ধে আমরা লাস্ট ক্লাসে কিছুটা আইডিয়া নিয়েছিলাম যে কিভাবে মেশিন গুলা অর্গানাইজেশনে প্রোডাকশনের জন্য অর্গানাইজড আছে সেটাকে আমরা বলতেছিলাম লেআউট। তো তোমাদের যদি মনে থাকে আমরা দুইটা বেসিক ধরনের লেআউট সম্বন্ধে ডিসকাস করেছিলাম, একটা ছিল প্রোডাক্ট লেআউট, একটা ছিল প্রসেস লেআউট। তো আজকে আমরা আরো ডিটেইলে দেখব যে লেআউট কি, এটা কিভাবে আরো ডিফারেন্ট টাইপের হতে পারে। তো যদি বেসিক্যালি বলা হয় যে লেআউট কি, সেটা হচ্ছে কনফিগারেশন অফ ডিপার্টমেন্টস, ওয়ার্ক সেন্টার্স অ্যান্ড ইকুইপমেন্টস উইথ পার্টিকুলার ইমফেসিস অন মুভমেন্ট অফ ওয়ার্ক থ্রু দ্য সিস্টেম। সো ওয়ার্কটা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস করবে একটা প্ল্যান্টের মধ্যে, এইটাকেই আমরা বলতেছি লেআউট। সেটার জন্য কিভাবে ওয়ার্ক সেন্টার গুলা বা ডিপার্টমেন্ট গুলা অর্গানাইজ থাকবে। তো লেআউটটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটার উপর যখন একটা প্ল্যান এস্টাবলিশ করা হয়, লেআউটটা ওইভাবে যদি চুজ করে ঠিকঠাক মতন প্ল্যান করা না যায়, আহ তাহলে হিউজ কি মানিটারি লস হতে পারে এবং এফোর্টের লস হতে পারে। তোমরা তো বুঝতেই পারতেছো যে ধরনের প্রোডাকশনের জন্য আমাদের খুব হয়তো কাস্টমাইজ টাইপের লেআউট দরকার, যেমন আমরা ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে, যেমন সেটা বিস্কিটের ফ্যাক্টরি হতে পারে, সেটা বিস্কিট পাউরুটি হতে পারে, তারপর এরকম অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে যেগুলো যে সিকুয়েন্সিয়াল, আমাদের পরপর মেশিনগুলো অর্গানাইজ থাকলে ফাস্টার প্রোডাকশন সম্ভব। কিছু কিছু লেআউট আছে যেগুলাতে যে ওরকম হয়তো ফাস্টার প্রোডাকশন আমাদের দরকার নাই, বাট আমাদের মোর হয়তো এমন দরকার যে আমরা অনেক ভ্যারিয়েশনের প্রোডাক্ট প্রোডাকশন করব। সেক্ষেত্রে আমাদের মেশিন গুলা খুব বেশি আনঅর্গানাইজ থাকলেও সমস্যা নাই। বাট প্রোডাক্ট লেআউটে আমাদের ডিজায়ার যে আমরা অনেক বেশি আউটপুট রেটটা অনেক বেশি চাই। আউটপুট রেট বেশি চাইলে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টাইম কমাতে হবে। সো দ্যাটস ওয়াই এগুলোতে প্রোডাক্ট লেআউটটা প্রেফারেবল। সো এগুলোর জন্য আমরা দেখছি যে ফোরকাস্টিং করা লাগতে পারে অনেক আগে থেকে। সো ফোরকাস্টিং করে সেগুলোর জন্য যেহেতু একটা সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্ট লাগে এবং লং টার্ম একটা কমিটমেন্টের ব্যাপার আছে, তো এটা প্ল্যান করে যদি অর্গানাইজ করা যায় তাহলে আর সুন্দর প্রোডাকশন সম্ভব। তো আমরা ডিসকাস করছি দুই ধরনের লেআউট হতে পারে, আবার একটু ডিসকাস করি। প্রোডাক্ট লেআউট, যেটা যে স্ট্যান্ডার্ডাইজ থাকবে প্রসেসিং অপারেশন, যেমন এটা একটা আরএমজি ফ্যাক্টরি হতে পারে। প্রথমে হচ্ছে আমরা ফ্যাব্রিক গুলা নিয়ে কাটিং হতে পারে, এরপরে সেগুলার যা যা প্রসেস থেকে শুরু করে সিউইং সবগুলাই সিকুয়েন্সিয়ালি একটার পর একটা যদি সাজানো থাকে, স্মুথ, র্যাপিড এবং হাই ভলিউম অফ ফ্লো অ্যাচিভ করা সম্ভব। আহ তো এই ধরনের কিছু প্রোডাক্ট আছে যেগুলোর জন্য কাস্টমাইজ টাইপের লেআউট দরকার, যেগুলোকে আমরা প্রোডাক্ট লেআউট বলি। তো এখানে যেটা করা হয় যে ওয়ার্কটা সিরিজ অফ স্ট্যান্ডার্ডাইজ টাস্কে ডিভাইড করা থাকে এবং প্রতিটা ওয়ার্কার, প্রতিটা তাকে যেই ওয়ার্ক স্টেশনে অ্যাসাইন করা হবে সে ওই ওয়ার্ক স্টেশনের জন্য স্পেশালাইজড। সো যেমন যারা সিভিং ভালো পারে তাদেরকে সিভিং ডিপার্টমেন্টে রাখা হলো, যারা কাটিং ভালো পারে তাদেরকে কাটিং ডিপার্টমেন্টে রাখা হলো, এরকম আরো যাদের স্ট্যান্ডার্ডাইজ টাস্ক আছে একটা আরএমজি অপারেশনের জন্য তাদেরকে সিকুয়েন্সিয়ালি ওইভাবে সাজানো হয়। আমরা যদি অ্যাডভান্টেজ আর লিমিটেশন গুলা দেখি প্রোডাক্ট লেআউটের জন্য, প্রোডাক্ট লেআউটে আমরা বুঝতেই পারতেছি যেহেতু একটা প্রোডাক্টের জন্য কাস্টমাইজ টাইপের লেআউট। তো এটা আরএনজি ফ্যাক্টরির জন্য হতে পারে, তারপর বিস্কিটের জন্য যেমন হতে পারে প্রথমে একটা জায়গায় ডো তৈরি হবে, তার পাশেই থাকবে যেখানে ডাই দিয়ে বিস্কিট গুলোকে ছাঁচে ফেলা হবে। এরপর সে ওই ওই কনভেয়ার বেল্টের উপর দিয়ে সে ঢুকে গেল ওভেনে, ওভেনে একটা সার্টেন টাইম থাকবে, এরপর ওভেন থেকে বের হয়ে সে চলে যাবে প্যাকেজিং এ, এবং প্যাকেজিং এ যেতে আহ এতটাই স্লোয়ার রেটে যাবে যেন বিস্কিটটা বাই দিস টাইম শুকায় যায়, এরপর সে প্যাকেজিং ডিপার্টমেন্টে প্যাকেজিং হবে। সো এইভাবে স্ট্যান্ডার্ডাইজ টাস্ককে প্রোডাক্ট
প্রোডাকশন যে ওয়ার্ক সেন্টার গুলো সেগুলো পরপর সাজানো থাকবে। সো দ্যাটস ওয়াই হাই রেট অফ আউটপুট অ্যাচিভ করা সম্ভব, লো ইউনিট কস্ট অ্যাচিভ করা সম্ভব, যেহেতু অনেক হাই ভলিউম অফ প্রোডাকশন আমরা এই ধরনের লেআউট থেকে পাই। লো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট পার ইউনিট, কারণ এখানে যেহেতু পর পর ওয়ার্ক স্টেশন গুলা সাজানো আছে, তো এগুলার জন্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট খুবই লো হয় দেন রাদার দেন হচ্ছে প্রসেস লেআউট, কারণ প্রসেস লেআউটে আমরা এভাবে অর্গানাইজ করতেছি না যে একটার পর একটা ওয়ার্ক সেন্টার এভাবে সাজানো থাকবে। সো দ্যাটস ওয়াই ঘুরে ঘুরে অনেক জায়গা দিয়ে যেতে হতে পারে, এবং সেটার জন্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টাইম এবং কস্ট দুইটাই অনেক বেশি লাগবে। আরেকটা অ্যাডভান্টেজ কি, facility লেআউটে হিউজ ইউটিলাইজেশন অফ লেবার অ্যান্ড ইকুইপমেন্ট। সো যেহেতু পরপর সাজানো আছে, সো লেবার আর ইকুইপমেন্টের ইউটিলাইজেশনও পারফেক্টলি করা সম্ভব রাদার দেন প্রসেস লেআউট। প্রসেস লেআউটে আমাদের লেবারকে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য অনেক সময় দিতে হবে, ইকুইপমেন্ট কখনো কোনোটা খালি পড়ে থাকতে পারে, কারণ এখানে তো আমরা হাই ভলিউম অফ আউটপুট অ্যাচিভ করতে পারতেছি না। আর লিমিটেশন গুলা হচ্ছে যেহেতু রিপিটেটিভ ওয়ার্ক হচ্ছে এই প্রোডাক্ট লেআউটে, যেমন যে যেই ওয়ার্ক স্টেশনের জন্য স্পেশালাইজড সে সেই ওয়ার্ক স্টেশনেই কাজ করতেছে, তো সেক্ষেত্রে তার মধ্যে একটা বোরডম এবং ফ্যাটিক চলে আসতে পারে। আর সিস্টেমটা হচ্ছে ফেয়ারলি ইনফ্লেক্সিবল, কারণ আহ এখানে কোনো ধরনের ডিফারেন্ট কিছু করতে চাইলে সেটা করা সম্ভব না। যেমন আমরা যদি একই ফ্যাক্টরিতে এখন পাউরুটি প্রোডাকশন করতে যাই, সেটা আর সম্ভব না, কারণ এটা একটা সেট আপ তৈরি করা হয়েছে বিস্কিটের জন্য। তো পাউরুটির জন্য তাহলে ডিফারেন্ট আরেকটা সেট আপ লাগবে। যেমন ফর এক্সাম্পল আমার মনে আছে আমি নাবিস্কো ফ্যাক্টরিতে একবার ভিজিটে গেছিলাম। তো ওদের হচ্ছে বিস্কিটের যে ফ্যাক্টরি, সেখানে হচ্ছে প্যারালাল দুইটা এরকম সেট আপ আছে। তো জিজ্ঞেস করলাম যে প্যারালাল এরকম দুইটা সেট আপ কেন? তো একটা সেট আপ হচ্ছে সব ধরনের বিস্কিটের জন্য, তো বিস্কিটের এখন ভ্যারিয়েশন কি কিভাবে হতে পারে, ডোটা চেঞ্জ করে করেই হতে পারে। আরেকটা সেট আপ হচ্ছে সোললি মিস্টার কুকিজের জন্য। মিস্টার কুকিজের কথা যদি তোমাদের মনে থাকে যে উপরে একটা চিনির লেয়ার থাকে, তো ওখানে জন্য চিনিকে গলানো দরকার হয়, এবং চিনিকে যেহেতু গলানো দরকার হয় এটার জন্য অনেক হাই টেম্পারেচারের ওভেন লাগে। তো যেহেতু সেটার জন্য একটা ডিফারেন্ট টাইপের ওভেন লাগতেছে, তো সেটার জন্য একটা আলাদা লেআউট এস্টাবলিশ করতে হয়েছে ওদেরকে। তো এখানে যেহেতু এইরকম একটা ব্যাপার চলে আসতেছে যে আমাদের একটা ডিফারেন্ট মেশিন লেগে যাচ্ছে, সো এই ধরনের প্রোডাক্ট লেআউট যেগুলো সেগুলো হচ্ছে ফেয়ারলি ইনফ্লেক্সিবল টাইপের, কারণ আমরা চাইলেই অনেক ভ্যারিয়েশন আনতে পারি না প্রোডাক্টে। আর কি, সিস্টেম ইজ হাইলি সাসেপ্টেবল টু ব্রেক ডাউন। তো বুঝতেই পারতেছো যে এই ধরনের যখন একটা প্রোডাক্ট লেআউট থাকবে, তার মাঝখানে যদি কোনো একটা মেশিন নষ্ট হয়ে যায়, তো তখন পুরা যে লাইনটা, প্রোডাকশন লাইন, সেটা অকেজো হয়ে যাবে। তো ওই মেশিনটা ঠিক না হওয়া পর্যন্ত আবার প্রোডাকশন শুরু করা সম্ভব না। এখন প্রোডাক্ট লেআউটের আমরা কিছু লিমিটেশন দেখলাম, যে রিপিটেটিভ ওয়ার্ক হতে পারে, আহ বোরিং বা ফ্যাটিক চলে আসতে পারে এটার জন্য, বা সিস্টেমটা একটু ইনফ্লেক্সিবল হয়ে যেতে পারে। এটার জন্য একটা ডিফারেন্ট ধরনের লেআউট সাজেস্ট করা হয়, যেটাকে বলা হয় ইউ শেপড লেআউট। ইউ শেপড লেআউটটা মেইনলি আমরা প্রোডাক্ট লেআউট যেটা দেখলাম যে এক লাইনে দিয়ে চলে গেছে, এখানে যেটা হচ্ছে এটা একটা লাইনে না থেকে এখানে, কারণ একটা ডিপার্টমেন্ট যে ইনপুট তার সাথে আউটপুটের কোনো যোগাযোগ নাই, কিন্তু এখানে যেটা হচ্ছে ইউ শেপে সবকিছু সিরিয়ালি থাকতেছে, একটা লাইনেই থাকতেছে, বাট এটা শেপটা একটু ইউ টাইপের হয়ে যাচ্ছে। এখানে যেটা হচ্ছে এটা মোর কম্প্যাক্ট হচ্ছে, এবং ওয়ার্কারদের নিজেদের মধ্যে কমিউনিকেশনটা বাড়ানো যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে বোরডম বা ফ্যাটিক যেটা আসার সেটা হয়তো রিলেটিভলি কম হচ্ছে, এবং ফ্লেক্সিবিলিটি ইন ওয়ার্ক আনা সম্ভব হচ্ছে যেহেতু ইউ শেপ। সো অনেকেই চাইলে
ইন্টারচেঞ্জ করে নিতে পারে তাদের ওয়ার্ক স্টেশনটা কিছু সময়ের জন্য, যে একটা জায়গায় থাকতে থাকতে যদি বোর্ড হয়ে যায় সে চাইলে একটু ডিফারেন্ট জায়গায় পজিশনটা চেঞ্জ করে নিতে পারে। তো প্রোডাক্ট লেআউটের যে লিমিটেশন গুলো সেগুলা দূর করার জন্য ইউ শেপ লেআউটটা সাজেস্ট করা হয়। এরপর চলে আসি আমরা প্রসেস লেআউটে। প্রসেস লেআউট সম্বন্ধে তোমাদের সাথে ডিসকাস করছি আমি এর আগের ক্লাসে। আবার যদি দেখি, ডিজাইন টু প্রসেস আইটেমস or provide services that involve a variety of processing requirements. So এটার পারপাসটা হচ্ছে আমরা ভ্যারাইটি অফ প্রসেসিং রিকোয়ারমেন্টটাকে সার্ভ করতে চাই। তো প্রোডাক্ট লেআউটে যেটা দেখলাম স্পেশালাইজড ফর সার্টেন টাইপ অফ প্রোডাক্ট, বাট প্রসেস লেআউটটা সেটা না, এখানে আমরা ভ্যারাইটি অফ প্রসেসিং রিকোয়ারমেন্টকে সার্ভ করতে চাই। তো সেটার জন্য কি করতে হবে, লেআউটটা এমন হতে হবে, যেমন ফর এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে যেখানে এক্স রে ডিপার্টমেন্ট, সেখানে 3টা এক্স রে মেশিন আছে, 2টা ইসিজি মেশিন আছে, 2টা আল্ট্রাসাউন্ড মেশিন আছে, আর 3টা প্যাথোলজির মেশিন আছে। তো এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যখন কোনো একটা কাজ হবে, যেমন কোনো একটা রোগীকে যদি 2টা কাজ করতে বলা হয়, যে এক্স রে পর ইসিজি করে সে বের হয়ে যাবে, অথবা তাকে যদি 4টাই করতে হয় সে ঘুরে ঘুরে বিভিন্ন ডিপার্টমেন্টে যাবে এবং একটা একটা করে তার সার্ভিস গুলো নিবে, নিয়ে বের হয়ে যাবে। তো এই ধরনের যে লেআউট, কারণ সে তার ডিফারেন্ট টাইপের যে কম্বিনেশন সে সবগুলাই এখানে সার্ভিস পাচ্ছে, যদিও তার একটু ঘোরাঘুরি বেশি করতে হচ্ছে, কারণ সে যে যেই ডিপার্টমেন্টে কাজ করতে চায় বা যে যে ওয়ার্ক সেন্টারে কাজ করতে চায় সেগুলো যদি পরপর সাজানো থাকতো তার হয়তো ঘোরাঘুরির টাইমটা রিলেটিভলি কম লাগতো। এখানে একটু বেশি লাগতেছে, কিন্তু সে অনেক ভ্যারিয়েশন পাচ্ছে এদের সিকোয়েন্সের, যে সে সবগুলা কাজই করতে পারবে, বাট তার একটু ঘোরাঘুরিটা বেশি হচ্ছে। তো এখানে যেটা হয়, আইটেমস আর ফ্রিকুয়েন্টলি মুভড ইন ব্যাচেস টু দ্য ডিপার্টমেন্টস ইন এ সিকোয়েন্স দ্যাট ভ্যারিজ ফ্রম জব টু জব। তো আমাদের যদি ছোট ছোট ব্যাচ আসে বিভিন্ন, এমন হতে পারে যে তারা ব্যাচে ব্যাচে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরতেছে। তো এই ধরনের লেআউট বিভিন্ন মেশিন শপেও হতে পারে, যেমন একটা ছোট ব্যাচ আসলো নাট বোল্ট বানানোর, এমন একটা ছোট ব্যাচ আসতে পারে যে কোনো একটা সেপারেট টাইপ অফ তারা জব বানাতে চাচ্ছে। আহ তো এরকম বিভিন্ন ধরনের যদি আহ বিভিন্ন ধরনের জব আসে, তো তখন তারা ব্যাচে ব্যাচে বিভিন্ন মেশিনে, মিলিং, ড্রিলিং, লেদ মেশিন এগুলাতে ঘুরে ঘুরে তারা তাদের প্রসেস গুলা কমপ্লিট করবে, করে তারপর বের হয়ে যাবে। এই প্রসেস লেআউটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি হতে পারে। অ্যাডভান্টেজ তো আমরা অলরেডি দেখলাম, যে ক্যান হ্যান্ডেল এ ভ্যারাইটি অফ প্রসেসিং রিকোয়ারমেন্ট, নট পার্টিকুলারলি ভালনারেবল টু ইকুইপমেন্ট ফেলিওরস, কারণ এখানে যদি কোনো একটা ইকুইপমেন্ট ফেলিওর হয়, এটা এই ধরনের লেআউটে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এখানে আরো মেশিন আছে, আর এগুলা তো একটা লাইনে হচ্ছে না, সো এটা কাস্টমাইজড কোনো প্রোডাক্টের জন্য না। আর জেনারেল পারপাস ইকুইপমেন্টস ইজ ইজি টু মেনটেন। সো এখানে মেইনলি জেনারেল পারপাস ইকুইপমেন্ট থাকে, যেমন এই যে এক্স রে মেশিন, বিভিন্ন যত ধরনের এক্স রে দরকার এখানে সব করা যাবে। তারপর ইসিজি, আল্ট্রাসাউন্ড, তো এখানে যত ধরনের আল্ট্রাসাউন্ড সম্ভব, যত ধরনের ইসিজি লাগবে সবগুলাই করা যাবে। এছাড়াও যদি আমরা মেশিন শপের কথা ধরি, একটা লেদ মেশিনে অনেক ধরনের অপারেশন করা যায়, একটা মিলিং মেশিনে অনেক ধরনের অপারেশন করা যায়। তো এগুলো হচ্ছে জেনারেল পারপাস ইকুইপমেন্ট বলি আমরা। তো যেহেতু এক একটা মেশিনে অনেক ধরনের অপারেশন করা যাচ্ছে এবং ভ্যারাইটি অফ মেশিন আছে এক একটা ডিপার্টমেন্টে, তো এখান থেকে ঘুরে ঘুরে অনেক ধরনের প্রসেসিং করা সম্ভব। এখন যদি লিমিটেশন গুলাতে আসি, হাই ইনভেন্টরি কস্ট ফর ব্যাচ প্রসেসিং। তো হাই ইনভেন্টরি কস্ট কেন আসতেছে এখানে,
আমাদের যদি প্রোডাক্ট লেআউট হতো, প্রোডাক্ট লেআউটের যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, প্রোডাক্ট লেআউটটা একটা প্রোডাক্টের জন্য এরকম সিকুয়েন্সিয়ালি মেশিনগুলো সাজানো আছে। তো এই ধরনের লেআউটের ক্ষেত্রে আমরা যদি জানি যে আহ, সবচেয়ে মিনিমাম যে রেট অফ আউটপুট হওয়া সম্ভব একটা মেশিনের, তো এই লাইনে সবচেয়ে মিনিমাম যেটার আছে, তো ওই রেটে আউটপুট ফ্লো করতে পারবে, কারণ এর থেকে বেশি তো আউটপুট ফ্লো হওয়া সম্ভব না। তো কতটুকু পার আওয়ারে তাহলে আউটপুট বের হতে পারবে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা যদি চলে যাই যে আমাদের প্রোডাক্ট কস্ট যখন পড়ছিলাম অ্যাকাউন্টিং এ, একটা প্রোডাক্টের জন্য কি কি লাগে, র ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তো ডিরেক্ট ম্যাটেরিয়ালের কথা যদি মনে থাকে, তো এক এক ঘন্টায় এতগুলা প্রোডাকশন সম্ভব, তাহলে একদিনে কত প্রোডাকশন সম্ভব আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এক উইকে কতগুলা প্রোডাকশন সম্ভব এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এবং এই পরিমাণ প্রোডাকশন হওয়ার জন্য কি পরিমাণ র ম্যাটেরিয়াল রিকোয়ার্ড সেটাও আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তো সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমাদের ইনভেন্টরি অনেক বেশি আগে থেকে করে রাখা লাগবে না। আমরা হয়তো এক উইকের জন্য আগে থেকে ইনভেন্টরি করে রাখতে পারি, কারণ আমরা ক্যালকুলেট করতে পারতেছি যে কোন সময় কি পরিমাণ প্রোডাকশন হবে। কিন্তু যেগুলো প্রসেস লেআউট সেগুলোতে তো মোর আনসার্টেন যে কখন কি রকম জবের অর্ডার আসবে, কারণ এখানে মেইনলি হচ্ছে বিভিন্ন ছোট ছোট জবের ব্যাচ প্রসেসিং হয়। তো এইসব ক্ষেত্রে আমাদের ইনভেন্টরি অনেক করে রাখা লাগবে, কারণ আমরা জানি না আগে থেকে যে কি ধরনের অর্ডার আসতে পারে, যেহেতু এটা মোর আনসার্টেন এবং এটার রেট, ভলিউম, আউটপুট এটা হচ্ছে যে খুবই কম। এরপর হচ্ছে রুটিং অ্যান্ড স্কেডিউলিং পার পোজ কন্টিনিউয়াস চ্যালেঞ্জ। সো যদি প্রোডাক্ট লেআউট হয়, সেখানে আমরা জানি যে কোনটার পর কোন ওয়ার্কটা হবে এবং সেইভাবে ওয়ার্কগুলোকে স্কেডিউল করা যায় প্রতিটা মেশিনের জন্য। কিন্তু যখন প্রসেস লেআউট হয়, এখানে যেহেতু জব অর্ডার গুলা আনসার্টেন এবং কোনটার পরে কোন কাজ করতে হবে, কোন সময় কোন মেশিনটাকে কোন কাজের জন্য স্কেডিউল করব, সেটা দ্যাটস ওয়াই আনসার্টেন হয়ে যায়। এই জন্যই বলতেছে এইটা হচ্ছে কন্টিনিউয়াস চ্যালেঞ্জের মধ্যে থাকে। ইকুইপমেন্ট ইউটিলাইজেশন রেটস আর লো, কারণ প্রোডাক্ট লেআউটে আমরা চাইলে কন্টিনিউয়াস প্রোডাকশন করতে পারি, সেখানে লেবার আর ইকুইপমেন্টের ইউটিলাইজেশন মোর হওয়া সম্ভব, কারণ এটা যেহেতু মোর সার্টেইন টাইপ অফ প্রোডাকশন হচ্ছে, আমরা ক্যালকুলেট করতে পারতেছি এভরিথিং যে কত ভলিউম প্রোডাকশন হচ্ছে। কিন্তু এটা প্রসেস লেআউটে যেহেতু আনসার্টেন, তো এখানে অনেক সময় হতে পারে যে হয়তো এক্স রে মেশিন একটা ইউজ হচ্ছে, আরেকটাতে বেশি আসতেছে না, হয়তো প্যাথোলজি ওয়ার্ক সেন্টার দুইটা ইউজ হচ্ছে, আরেকটাতে আসতেছে না, হতেই পারে, কারণ কখন কোন রোগীর কি ধরনের রিকোয়ারমেন্ট এটা তো জানি না। তো দ্যাটস ওয়াই ইকুইপমেন্টের ইউটিলাইজেশন রেটটা লো। আর স্লো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, কারণ এখানে যেহেতু কাস্টমাইজড না প্রতিটা রোগীর জন্য সিকোয়েন্সটা, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি এখানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য প্রচুর টাইম আর এফোর্ট লাগে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভলিউম অফ প্রোডাকশনের দিক থেকে ইনএফিশিয়েন্ট টাইপ লেআউট ধরা হয়। এখন যেই লিমিটেশন গুলো আমরা দেখলাম প্রসেস লেআউটের, সেগুলাকে যদি কিছুটা দূর করা যায়, সেটার জন্য আরেক ধরনের লেআউট সাজেস্ট করা হয়, যেটাকে বলা হয় সেলুলার লেআউট। সেলুলার লেআউটে যেটা হয়, এরকম চারটা সেলে ভাগ করা হয় এবং প্রতিটা সেলেই বিভিন্ন কম্বিনেশনের মেশিন রাখা হয়।
এটা করে কি লাভ হয় সেটা হচ্ছে আহ, যার যেরকম কম্বিনেশনের মেশিন বা সার্ভিস দরকার, সে জাস্ট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরকম সেলে চলে যায়। এখানে বিভিন্ন কম্বিনেশনের সেল আছে, যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, তো ও ওই পার্টিকুলার সেলে যে তার রিকোয়ার্ড কাজগুলা করে চলে আসতে পারবে। সো এখানে যেটা হয় যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টাইমটা কমানো সম্ভব এবং মোর এফিশিয়েন্ট ওয়েতে প্রোডাকশন সম্ভব। তো যেই লিমিটেশন গুলো আমরা দেখলাম, এর মধ্যে কিছু কিছু দূর করা সম্ভব, যেমন রাউটিং অ্যান্ড স্কেজুলিং। রাউটিংটার প্রবলেম দূর করা সম্ভব, ইকুইপমেন্টের ইউটিলাইজেশন কিছুটা বাড়ানো সম্ভব, কারণ এখানে আমাদের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টাইম কম লাগতেছে, আর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টাইমটা কমানো সম্ভব। তো এখানে যেটা হয়, মেশিনস আর গ্রুপড ইনটু সেলস। তো আমরা অলরেডি তাহলে 4 ধরনের লেআউট দেখলাম। প্রথমে দুইটা বেসিক ধরনের লেআউট দেখলাম, প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট। এরপর দেখলাম প্রোডাক্ট লেআউটের যে লিমিটেশন গুলা, সেগুলা কিছু কিছু দূর করার জন্য আমরা ইউ শেপ লেআউট সাজেস্ট করতে পারি। আর প্রসেস লেআউটের কিছু কিছু লিমিটেশন দূর করার জন্য আমরা সেলুলার লেআউট সাজেস্ট করতে পারি। আরেক ধরনের লেআউট আছে, এই সেলুলার লেআউটটাকে বলা হয় সেলস আর মিনিয়েচার ভার্সন অফ প্রোডাক্ট অর প্রসেস লেআউট। তো এইটাকে প্রোডাক্ট লেআউটও বলা যেতে পারে, প্রসেস লেআউটও বলা যেতে পারে, সেটার মিনিয়েচার ভার্সন। কারণ এখান থেকে যেহেতু 4টা ডিফারেন্ট টাইপের সেল, এখান থেকে মোর ভ্যারিয়েশনের প্রোডাকশন সম্ভব। আবার প্রোডাক্ট লেআউট কেন বলা হচ্ছে, কারণ এখানে আহ প্রতিটা সেলে ডিফারেন্ট টাইপের মেশিন রাখা হয়েছে, যেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টাইমটা কমানো যায়। সো এটা মিনিয়েচার ভার্সন অফ প্রোডাক্ট লেআউটও হতে পারে, মিনিয়েচার ভার্সন অফ প্রসেস লেআউটও হতে পারে। এই কোয়েশ্চেনটা খুব কমন টার্ম ফাইনালের জন্য, তোমরা হয়তো প্রায় দেখতে পারো যে কেন সেলুলার লেআউটকে মিনিয়েচার ভার্সন অফ প্রোডাক্ট অর প্রসেস লেআউট বলা হয়, অথবা কোন লেআউটকে মিনিয়েচার ভার্সন অফ প্রোডাক্ট এন্ড প্রসেস লেআউট বলা হয়, এটা এক্সপ্লেইন করো। আচ্ছা, সো আমরা 4 ধরনের লেআউট দেখে ফেললাম। এরপর আসি আরেক ধরনের লেআউটে, যেটাকে বলতেছি ফিক্সড পজিশন লেআউট। ফিক্সড পজিশন লেআউট কি, যেখানে যে প্রোডাক্টটা প্রোডাকশন হচ্ছে সেটা এত বড় ওয়েট এবং সাইজের দিক দিয়ে যে এইটাকে আমরা মুভ করাতে পারবো না বিভিন্ন ডিপার্টমেন্টে। তো সেটা কি হতে পারে, সেটা প্লেন বানানো হতে পারে, জাহাজ বানানো হতে পারে, যে প্রোডাক্টটা ইটসেলফ এত বড়। সো এইখানে আমরা মেশিন গুলাকে এনে এনে কাজ করব। তো এই ধরনের লেআউটকে আমরা বলি ফিক্সড পজিশন লেআউট, যেখানে যে জিনিসটা প্রোডাকশন হবে সেইটা স্টেশনারি থাকে, রেদার ওয়ার্কার, ম্যাটেরিয়াল আর ইকুইপমেন্ট মুভ করে। তো আমরা 5 ধরনের লেআউট দেখে ফেললাম। এর পরের টপিকটা হচ্ছে লাইন ব্যালেন্সিং। লাইন ব্যালেন্সিং এ যেটা হয়, অ্যাসাইনমেন্ট অফ ওয়ার্ক টু স্টেশন ইন এ লাইন অ্যাজ টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড আউটপুট রেট উইথ দ্য স্মলেস্ট নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। তো এখানে যেটা হচ্ছে, আমাদেরকে কিছু কাজের কথা বলে দেওয়া হচ্ছে, যে কোনো একটা অর্গানাইজেশনে অথবা কোনো একটা প্ল্যান্টে হয়তো সার্টেন নাম্বার অফ জব পারফর্ম করা হচ্ছে। সো কিভাবে এই জবগুলাকে অর্গানাইজ করলে আমরা একটা ডিজায়ার্ড আউটপুট রেট অ্যাচিভ করতে পারবো উইথ দ্য স্মলেস্ট নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। সো আমরা প্রতিটা ওয়ার্ক স্টেশনের জন্য একজন একজন করে ওয়ার্কার রাখতে চাই না, আমরা রেদার চাই যে স্মলেস্ট নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, কিন্তু আমরা আবার একটা ডিজায়ার্ড আউটপুট রেটও মেনটেন করতে চাই। সো এখানে
The goal is to obtain workstations with well balanced workload. So এবং প্রতিটা ওয়ার্কস্টেশনে, যে আমরা স্মলেস্ট নাম্বার অফ ওয়ার্কস্টেশনের কথা বলতেছি, প্রতিটা ওয়ার্কস্টেশনে একটা ব্যালেন্স থাকবে ওয়ার্কলোডের। যেমন আমরা যদি প্রোডাক্ট লেআউটের কথা চিন্তা করি, একটা সিঙ্গেল লাইনে সবগুলা প্রসেস একটার পর একটা সাজানো ছিল। এমন হতেই পারে যে কোনো একটা প্রসেসে যে ওয়ার্কার কাজ করতেছে তার হয়তো খুব বেশি সময় লাগতেছে না, বাট তার পাশের ওয়ার্কারেরই অনেক বেশি সময় লাগতেছে তার যে পার্টিকুলার কাজটা সেটা করার জন্য। সো এক্ষেত্রে যেটা হতে পারে, এক্ষেত্রে হচ্ছে যে তাদের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে যে আমার আগের যে ওয়ার্কার তার তো ওয়ার্ক টাইম কম। তো আমরা দেখি যে এই লাইন ব্যালেন্সিংটা কিভাবে করা যেতে পারে। তো এইখানে আমাদের কিছু ওয়ার্ক এলিমেন্ট দেওয়া আছে। কোনো একটা ওয়ার্ক যখন ঢুকবে প্ল্যান্টে, তো এটা ABCDEFGHI এই প্রসিডিওর গুলা হওয়ার পরে সে আউটপুট হিসেবে বের হতে পারবে। প্রতিটা ওয়ার্ক এলিমেন্টের টাইম দেওয়া আছে আর প্রিডিসেসর বলা আছে। প্রিডিসেসর মানে হচ্ছে কোন ওয়ার্কটা এটার আগে করা থাকতে হবে। যেমন এ সবার আগে করতে হবে, এর কোনো প্রিডিসেসর নাই। বি সি করার আগে এ পারফর্ম করা থাকতে হবে। ডি আর ই হওয়ার আগে বি হয়ে থাকতে হবে। এফ আর জি হওয়ার আগে সি হয়ে থাকতে হবে। একইভাবে এইচ হওয়ার আগে ডি আর ই দুইটাই হয়ে থাকতে হবে। আই হওয়ার আগে এফ আর জি দুইটাই হয়ে থাকতে হবে। তো এইরকম একটা টেবিল আমাদেরকে দেওয়া আছে আর বলা আছে ডিজায়ার্ড আউটপুট রেট হচ্ছে 2400 ইউনিট পার উইক। সো 2400টা ইউনিট পার উইকে প্রোডাকশন করতে হবে। তাহলে আমরা কিভাবে এটার লাইন ব্যালেন্সিং করতে পারি এই প্ল্যান্টের। তো এরকম বাংলাদেশে অনেক প্ল্যান্ট আছে যেখানে ওয়ার্ক গুলাকে, যে জবগুলা পারফর্ম করা হয় সেগুলাকে এইরকম স্ট্যান্ডার্ড টেবিলে বসানো সম্ভব এবং একটা ডিজায়ার্ড আউটপুট রেট ঠিক করে এটা লাইন ব্যালেন্সিং করা সম্ভব। কিন্তু অনেক অর্গানাইজেশনে এটা প্রপারলি করা থাকে না এবং সেটার জন্য প্রচুর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য তাদের প্রচুর টাইম ওয়েস্ট হয় এবং তারা ডিজায়ার্ড আউটপুট রেট কখনোই অ্যাচিভ করতে পারে না। তো আমরা এখন দেখি যে লাইন ব্যালেন্সিংটা কিভাবে করা যেতে পারে। তোমাদের যদি কখনো কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ হয়, তোমরা গেলে দেখতে পাবা যে আহ, কতটা হয়তো লাইন ব্যালেন্সিং মেনটেন না করেই প্ল্যান্ট গুলাকে অর্গানাইজ করা হয়েছে। তো লাইন ব্যালেন্সিং আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমাদের ডিজায়ার্ড আউটপুট রেটটা জানা লাগবে। এই প্রবলেমের জন্য অলরেডি ডিজায়ার্ড আউটপুট রেট বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 2400 ইউনিট পার উইক। সেখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে সাইকেল টাইম। সাইকেল টাইমের জন্য এখানে সূত্র দেওয়া আছে সি ইকুয়াল টু 1/r। সো 1 বাই আউটপুট রেট, সেখান থেকে আমরা সাইকেল টাইম বের করে ফেলতে পারবো। ফাইন্ড থিওরিটিক্যাল মিনিমাম। থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ, কতটা মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশনে কাজটা করা সম্ভব। সো এটাকে আমরা থিওরিটিক্যাল মিনিমাম বলি। এটা কিভাবে বের করব? আমরা টোটাল টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম থেকে বের করব। ডিটারমাইন আইডল টাইম। আইডল টাইমটা ডিটারমাইন করব নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, স্মল এন দিয়ে নাম্বার অফ ওয়ার্ক স্টেশন বোঝাচ্ছে, সি দিয়ে বোঝাচ্ছে সাইকেল টাইম মাইনাস টোটাল টাইম যেটা লাগবে। এখান থেকে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো, টোটাল টাইম ডিভাইডেড বাই এনসি মাল্টিপ্লাইড বাই 100। দেন আমরা টাস্কগুলোকে ওয়ার্ক স্টেশনে অ্যাসাইন করব। সো আমরা যদি আমাদের এই পার্টিকুলার প্রবলেমের জন্য দেখি, এরকম যদি একটা প্রবলেম দেওয়া থাকে, তোমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকবে আর ডিজায়ার্ড আউটপুট রেট বলে দেওয়া থাকবে, তোমাদেরকে এটা থেকে লাইন ব্যালেন্সিং করতে হবে। সো প্রথমেই যেটা করবা, এটা পাওয়ার পরে
এই ডায়াগ্রামটা ড্র করে ফেলবা, এটাকে আমরা বলি প্রেসিডেন্স ডায়াগ্রাম। তো এখানে যেহেতু জবগুলার প্রিডিসেসর বলে দেওয়া আছে, সবার আগে হবে এ জবটা, এ এর পরে হবে বি আর সি, বি আর সি হওয়ার পরে ডি আর ই এর প্রেডিসেসর হচ্ছে বি, সো বি হওয়ার পর ডি আর ই হতে পারবে, ডি আর ই হলে এইচ হতে পারবে, আবার আরেক দিকে সি হলে এফ আর জি হতে পারবে, এফ আর জি হলে আই হতে পারবে। সো এখান থেকে আমরা প্রেসিডেন্স ডায়াগ্রামটা প্রথমে ড্র করে ফেলবো। দেখো তো এটা সবাই বুঝো নাকি, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলতে পারো। হোপফুলি সবাই বুঝতে পারছো। আমি পরের স্লাইডে যাচ্ছি। তো এরপরে আমাদের যে সিকোয়েন্সিয়াল টাস্ক গুলো ছিল, ডিজায়ার্ড আউটপুট রেট বলে দেওয়া ছিল 2400 ইউনিট পার উইক, সেখান থেকে আমরা রেটটা বের করে নিব। রেটটা হচ্ছে 2400 ইউনিট যদি পার উইক হয়, আমরা ধরে নিলাম প্রতি উইকে 5 দিন কাজ হবে এবং প্রতিদিন 8 ঘন্টা করে কাজ হবে। যদি তাই হয় তাহলে রেট হচ্ছে 60 ইউনিট পার আওয়ার, পার আওয়ারে কনভার্ট করে ফেললাম। এরপরে আমরা এখান থেকে সাইকেল টাইম বের করব, এটাকে জাস্ট 1/r করলেই সাইকেল টাইম বের হয়ে যাবে। তো সাইকেল টাইমকে আমরা আরো 60 দিয়ে ভাগ করে মিনিটে নিয়ে গেলাম। তো এখন আমরা মিনিটে পাচ্ছি। মিনিটে নেওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে আমাদের যে ইনিশিয়াল টেবিলটা দেওয়া ছিল, এখানে প্রতিটা ওয়ার্ক সেকেন্ডে দেওয়া আছে, সো আমরা এরপর মিনিটে নিয়ে এটাকে সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। সো 1 মিনিট পার ইউনিট যদি হয় সাইকেল টাইম, তার মানে 60 সেকেন্ড পার ইউনিট। তো এই আউটপুট রেট অ্যাচিভ করতে হলে প্রতিটা ইউনিট 60 সেকেন্ডের মধ্যে প্রোডাকশন হতে হবে। তো এটার জন্য আমরা এখন কিভাবে আমাদের ওয়ার্ক স্টেশন গুলাকে বসাবো। তো এরপর আমরা বের করে ফেলি থিওরিটিক্যাল মিনিমাম। থিওরিটিক্যাল মিনিমাম হচ্ছে সামেশন অফ টি ডিভাইডেড বাই সাইকেল টাইম। তো সামেশন অফ টি কি, এখানে যে টাইম গুলা দেখতে পাচ্ছ ওয়ার্ক এলিমেন্টের, সবগুলোকে সাম করলে যত হয় সেটাই হচ্ছে সামেশন অফ টি। তো এটাকে যদি আমরা 60 সেকেন্ড দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 4.067, যেটাকে আমরা রাউন্ড আপ করব অলওয়েজ। তো রাউন্ড আপ করে আমরা পাচ্ছি 5 স্টেশন। সো থিওরিটিক্যাল মিনিমাম হচ্ছে 5 স্টেশন, মিনিমাম 5টে স্টেশন তাহলে বসাতে হবে এই আউটপুট রেট অ্যাচিভ করার জন্য। তাহলে এখান থেকে আইডল টাইম বের করি। আইডল টাইম হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক স্টেশন 5 মাল্টিপ্লাইড বাই সাইকেল টাইম মাইনাস টোটাল টাইম। তো এখান থেকে আমরা আইডল টাইম পেয়ে গেলাম 56 সেকেন্ড। আর এফিসিয়েন্সি সূত্র দেওয়া আছে সামেশন অফ টি ডিভাইডেড বাই এনসি, এখান থেকে পাচ্ছি আমরা 81.3%। তো ক্যালকুলেশন গুলা করে ফেললাম, এখন আমরা প্রতিটা ওয়ার্ক স্টেশনে জব গুলাকে অ্যাসাইন করব। তো এখন আমাদের যে ওয়ার্ক স্টেশন গুলো, এখন আমরা এই প্রেসিডেন্স ডায়াগ্রাম ফলো করে ওয়ার্ক গুলাকে অ্যাসাইন করতে করতে যাব। এখানে কিছু রুল আছে, আমরা একদম শুরু থেকে অ্যাসাইন করতে থাকবো, কারণ এ কমপ্লিট না হলে বি আর সি কমপ্লিট করা যাবে না, আবার বি আর সি কমপ্লিট না করলে ডি এফ ডি ই এফ জি এগুলো অ্যাসাইন করা যাবে না। প্রতিটা ওয়ার্ক স্টেশনের সাইকেল টাইম হবে, আমরা যে সাইকেল টাইমটা বের করলাম 60 সেকেন্ড। তো প্রতিটা ওয়ার্ক অ্যাসাইন করার পরে আমরা দেখব যে রিমেইনিং কতক্ষণ আছে এবং আমাদের ক্যান্ডিডেট কে কে আছে, সেই অনুযায়ী আমরা একটা একটা করে জব অ্যাসাইন করতে থাকবো। তাহলে আমরা যদি যাই, প্রথমেই আমাদেরকে অ্যাসাইন করতে হবে এ কে স্টেশন 1-এ, কারণ এ কমপ্লিট না হলে পরের কোনোটাই স্টার্ট করা যাবে না। তো স্টেশন 1, প্রতিটা স্টেশনেই আমাদের সাইকেল টাইম হচ্ছে 60 সেকেন্ড। তো এ হতে কতক্ষণ লাগে? এ হতে লাগে 40 সেকেন্ড। তো এ হওয়ার পরে আমরা বি করতে পারবো অথবা সি করতে পারবো।
তো প্রথম ওয়ার্ক স্টেশনে যদি আমরা দেখি এ কে অ্যাসাইন করে ফেলার পরে আর কতক্ষণ বাকি আছে, কেউ কি বলতে পারো? প্রতিটা স্টেশনের সাইকেল টাইম হচ্ছে 60 সেকেন্ড, আর এ হতে সময় লাগে 40 সেকেন্ড। তাহলে স্টেশন ওয়ানে রিমেইনিং আছে 20 সেকেন্ড, এবং এ হয়ে যাওয়ার পরে আমরা বি অথবা সি করতে পারবো, কিন্তু বি আর সি কোনোটাই 20 সেকেন্ডে হওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা পরবর্তী ওয়ার্ক স্টেশনে বি অথবা সি কে অ্যাসাইন করব। তো এখন আমরা তাহলে স্টেশন 2 তে চলে যাই। স্টেশন 2 তে আমরা কাকে কাকে অ্যাসাইন করতে পারতাম দেখি। স্টেশন 2 তে আমরা অ্যাসাইন করতে পারতাম বি কে অথবা সি কে, কারণ এ অলরেডি হয়ে গেছে। এখন স্টেশন 2 তে অ্যাভেলেবল আছে 60 সেকেন্ড, এর মধ্যে আমরা সবচেয়ে লার্জেস্ট টাইম যেটার লাগে সেটাকে অ্যাসাইন করব অ্যাভেলেবল গুলোর মধ্যে। সো অ্যাভেলেবল আছে বি আর সি। আমরা যেহেতু লার্জেস্ট টাইম লাগে সি করতে, দ্যাটস ওয়াই আমরা সি কে অ্যাসাইন করব। তো এর পরে তাহলে আমরা সি কে স্টেশন 2 তে অ্যাসাইন করলাম। সি করতে সময় লাগে 50 সেকেন্ড, আর স্টেশন 2 এরও সাইকেল টাইম হচ্ছে 60 সেকেন্ড। সো তাহলে এখানে রিমেইনিং হচ্ছে 10 সেকেন্ড। আর আমার জব কি কি আর বাকি আছে, যেহেতু সি হয়ে গেছে, সি হয়ে গেলে সি হয়ে গেলে এফ আর জি হতে পারে, কিন্তু এফ আর জি কোনোটাই 10 সেকেন্ডে হওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই, সরি, এফ আর জি কোনোটাই 10 সেকেন্ডে হওয়া সম্ভব না। সরি। দ্যাটস ওয়াই আমরা এখন তাহলে চলে যাব পরের ওয়ার্ক স্টেশনে। তো প্রথম দুইটা ওয়ার্ক স্টেশনের কাজ হয়ে গেল। এখন পরের ওয়ার্ক স্টেশনে চলে যাচ্ছি। পরের ওয়ার্ক স্টেশনেরও সাইকেল টাইম 60 সেকেন্ড। আর এর জন্য আমাদের কি কি জব অ্যাভেলেবল ছিল দেখি। আমাদের জব অ্যাভেলেবল ছিল, যেহেতু এ আর সি হয়ে গেছে, সো তাহলে আমাদের জব অ্যাভেলেবল ছিল বি আর এফ জি। তো এর মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে বি হতে। তো বি কে আমরা আগে অ্যাসাইন করব। বি কে অ্যাসাইন করার পরে দেখতেছি যে আহ বি হয়ে গেলে আমরা ডি আর ইও করতে পারবো, কিন্তু ডি ই এফ জি এদের মধ্যে যেটা 40 সেকেন্ড লাগবে সেটাকে অ্যাসাইন করা সম্ভব না, কারণ আমাদের রিমেইনিং আছে 30 সেকেন্ড। আর তাহলে ই এফ জি এর মধ্যে ম্যাক্সিমাম টাইম লাগে এফ হতে 25 সেকেন্ড। তো এটাকে অ্যাসাইন করতে পারবো, এটাকে অ্যাসাইন করলাম। তো বি করতে লাগে 30 সেকেন্ড, এফ করতে লাগে 25 সেকেন্ড। তো এখানে আর রিমেইনিং আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডের কোনো জব নাই, সো আমরা এরপরে স্টেশন 4-এ চলে যাব। স্টেশন 4-এ আমাদের ক্যান্ডিডেট কে কে আছে? স্টেশন 4-এ আমাদের ক্যান্ডিডেট আছে বি আছে, ই আছে, আর জি আছে। সো এর মধ্যে যেহেতু সবচেয়ে বেশি সময় লাগে ডি হতে, তো ডি কে আগে অ্যাসাইন করব। ডি হয়ে গেলে দেখবো যে আর কতক্ষণ বাকি আছে, আর বাকি আছে 20 সেকেন্ড। সো আমরা সেক্ষেত্রে জি কে অ্যাসাইন করে ফেলতে পারবো দেখি। ডি আর জি কে অ্যাসাইন করে ফেললাম। ডি আর জি কে অ্যাসাইন করলেও স্টেশন 4-এ রিমেইনিং থাকে 5 সেকেন্ড। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট ওয়ার্ক স্টেশনে, স্টেশন 5। স্টেশন 5-এ অ্যাভেলেবল আছে 60 সেকেন্ড। আর আমাদের টাস্ক যেগুলো রিমেইনিং সেগুলার টাইম দেখি। আমরা যেহেতু
এফ আর জি দুইটাই হয়ে গেছে, এরপর আই হতে পারবে, আই হতে 18 সেকেন্ড লাগে। আর ই হয় নাই এখনো, ই কে বসানো যায় না, ই হতে 6 সেকেন্ড লাগে। আর এইচ হতে 20 সেকেন্ড লাগে। তো এই তিনটাই 60 সেকেন্ডের মধ্যে করে ফেলা সম্ভব, ই এইচ আই। তাহলে দেখি আমরা। তো ই এইচ আই তিনটাই এখানে অ্যাসাইন করে ফেললাম। তো একটা হতে 20, একটা হতে 18, আরেকটা হতে 6 সেকেন্ড লাগে। সো টোটাল হচ্ছে 44 সেকেন্ড। সো যদি আমরা এই 44 মাইনাস করি 60 থেকে, তাহলে আমরা যেটা পাবো এখানে 16 সেকেন্ড বাকি থাকবে। সো স্টেশন 1 এ রিমেইনিং ছিল 20 সেকেন্ড, স্টেশন 2 তে রিমেইনিং ছিল 10 সেকেন্ড, স্টেশন 3 তে রিমেইনিং ছিল 5 সেকেন্ড, স্টেশন 4 এ রিমেইনিং ছিল 5 সেকেন্ড, আর স্টেশন 5 এ রিমেইনিং হচ্ছে 16 সেকেন্ড। এগুলাকে যদি সাম করি তাহলে আমরা এই যে আইডল টাইম 56 সেকেন্ড এটা পেয়ে যাব। তো যখন এটা আমাদের আহ মিলে যাবে থিওরিটিক্যাল ক্যালকুলেশনের সাথে, তখন আমরা কনফিডেন্ট হতে পারবো যে না, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক হয়েছে। তো এই প্রবলেমটা তোমরা হয়তো এখন শুনেই ক্যাচ করতে নাও পারো, তোমরা এটা বারবার দেখতে হবে। আর এই সিমিলার ধরনের প্রবলেম তোমরা বইতে পাবা, এটা প্র্যাকটিস করতে হবে, এটা হুট করে পরীক্ষার হলে যেয়ে পারা সম্ভব না। এবং অনেক সময় এটাও হতে পারে আমরা থিওরিটিক্যাল মিনিমাম যে ওয়ার্ক স্টেশনটা পাচ্ছি, এর থেকে একটা ওয়ার্ক স্টেশন, একটা বা দুইটা বেশি আমাদের লেগে যেতেও পারে। থিওরিটিক্যাল মিনিমাম যেটা পাচ্ছি সবসময় সেটা অ্যাচিভ করা সম্ভব নাও হতে পারে, কারণ আমাদের প্রেসিডেন্স ডায়াগ্রাম হয়তো সেটাকে সাপোর্ট করতেছে না। তো এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটি লেআউট চ্যাপ্টারটা। আমাদের আরো ছোট দুইটা চ্যাপ্টার বাকি আছে অপারেশনস ম্যানেজমেন্টের, সেটা আমি নেক্সট ক্লাসে কভার করব। তো কারো যদি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন না থাকে, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।